প্রিয় দর্শক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টাইম পলিটিক্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি জাসিকা তাকলিল ইসলাম। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সবসময় আলোচনা করে থাকি বাংলাদেশের পলিটিক্স নিয়ে, এবং সম্প্রতি এখন আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে যা যা ঘটছে সেসব বিষয়ে আলোচনা করে থাকি আমরা। দর্শক, আজকে মূল আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের কিছু পলিটিক্যাল ইস্যু, সাথে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রিপাবলিকান শিবিরে যে একটি হইচই চলছে সেটা নিয়েও আজকে আমাদের আলোচনা চলবে। আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। উনি বাংলাদেশ থেকে আগত জনাব জামিল চৌধুরী। উনি হচ্ছেন প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠাতা গ্রামীণ জনকল্যাণ সংসদ সিলেট জেলা, এবং উনি প্রতিষ্ঠাতা বাংলাদেশ ফিমেল একাডেমি সুনামগঞ্জ। এবং সাথে আছে আমাদের আরও পরিচিত মুখ জনাব কামাল হোসেন মিঠু, চিটাগং কমার্স কলেজ সাবেক ছাত্রনেতা ও ছাত্র সংসদের ভিপি। এবং আরও একজন প্রিয় পরিচিত মুখ আছেন আমাদের সাথে, হচ্ছেন জনাব মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আপনাদের সবাইকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। প্রথমে শুরু করতে চাই জনাব জামিল চৌধুরী, আপনি বাংলাদেশ থেকে এসছেন। আপনি বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা, এবং আপনি আমাদের দেশের গ্রাসরুটসে যেসব নারীরা আছেন, মেয়েরা আছেন, তাদেরকে নিয়ে কাজ করেন। গ্রামীণ জনকল্যাণ সংসদও আপনার হাতেই তৈরি। তো সেই অবস্থায় আপনি নিজেকে রেখে কিভাবে দেখছেন যে বাংলাদেশে আজকে খাদিজার মতো মেয়েদের কুপিয়ে মারার চেষ্টা করা হচ্ছে, রিশার একটি ঘটনা গেল, তার আগে তনু মার্ডার কেস গেল, এই সব কিছুর পেছনে যেসব কারণই থাকুক না কেন, সেখানে আজকে আমাদের সামাজিক মূল্যবোধটি কোথায় গেছে বলে আপনি মনে করেন? আসলে খুব দুঃখজনক এগুলো। আসলে অপরাধ যেই করুক, যেখানেই করুক, যেভাবেই করুক, অপরাধী, এবং কখনই সেই অপরাধ কেউ সাপোর্ট করতে পারে না। আর মেয়েদের যে বিষয়টা বলছেন, আমি আসলে বেসিক্যালি ফ্রম বিগিনিং আমার যে উদ্দেশ্য আদর্শ ছিল, আমি শিশু এবং মেয়েদেরকে নিয়ে কাজ শুরু করেছি। এবং আজকে যে বিষয়ের কথা বললেন, তনুর কথা বললেন, খাদিজার কথা, বা আরও যারা আছে, বা যেমন আজকেও আমি শুনেছি, দেখেছি কোথায় কুমিল্লায় বা নোয়াখালীতে আরেকটা ঘটনা ঘটেছে। তো এই যে ঘটনাগুলো আসলে এর মূল যে উৎপত্তিস্থল, সেখানে আসলে ধাক্কা দিতে হবে। সেখানে কেন ধাক্কা দিতে হবে? যে আমরা জানি যে কোনো বিষয়, যেমন এই যে বিষয়টা হয়েছে খাদিজার, দেখেন সেটা 2012 সালে ওই ছেলে ওই বাসায় সে শিক্ষকতা করত। সে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে ওইখানে শিক্ষকতা করেছে। আজকে 2016 সাল, সেখানে এসে যখন দেখেছে যে এই মেয়েটিকে সে পেতে চায় এবং তার একটা প্রস্তাব ছিল, মেয়ে রাজি হয়নি, সে শেষ পর্যন্ত তার খুন করার পরিকল্পনা করেছে। এটা কত বড় অপরাধ এবং জঘন্য অপরাধ। এটা আমি মনে করি সরকারকে ধন্যবাদ জানাই। আমার সরকার এটাকে, যদিও একটা দলের ছত্রছায়া, কিন্তু গভর্নমেন্ট কিন্তু এটাকে প্রশ্রয় দেয়নি। ইভেন আপনি দেখেছেন যে আগেও যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে, কিন্তু কখনোই গভর্নমেন্ট এটাকে সাপোর্ট দেয়নি বা এটা এনকারেজ করেনি। এটা পুরা তাকে শাস্তিমূলক ব্যবস্থার সুযোগ করে দিয়েছে। তো আমার মনে হয় যে আমি যে কাজটা করি, সেই কাজটা মেয়েদেরকে নিয়ে করি। যেমন আমাদের দেশে 21 লক্ষ মেয়ে শিশু কোথায়ও কোনো কাজ করে না। এরা বেশি সংখ্য মেড সার্ভেন্ট এবং রাস্তাঘাটে থাকে। এদের কেউ মা বাবা নাই, বা কেউ মা বাবা থাকলেও সেপারেট অথবা হোমলেস। এটা আজকে নয়, এটা হাজার হাজার বছর যাবত এইভাবে চলে আসছে। হ্যাঁ, কমে আসছে, কিন্তু আজকে আমাদের দেশে গণতন্ত্র আছে, সবই আমাদের আছে। আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল হচ্ছি, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, শিক্ষার অনেক কিছু আমরা হয়েছি। কিন্তু আমরা এই মেয়েদের যে অধিকার, সেই অধিকার নিয়ে যদি আমরা সঠিক স্থানে থাকতাম, তাহলে আজকে এই সমস্ত ঘটনা ঘটে না। যেমন আপনি দেখেন, আমার কথায় হয়তো কেউ কষ্ট পেয়ে থাকতে পারেন, আমরা যেখানে কথা বলছি, আমাদের বাসা বাড়িতেও একটি মেয়ে 8 বছর, 9 বছর, 10 বছরের একটি মেয়ে কাজ করে। তো সেই মেয়ের যদি শিক্ষা এবং তার মানবাধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে কিভাবে আমরা আশা করতে পারি? আমি যখন কথা বলি, আমি যদি সেখান থেকে যদি আমি যদি তার অধিকার নিয়ে আমি সঠিক স্থানে না থাকতে পারি, তাহলে আমি যেই পলিটিক্স করি আর সমাজ সেবা করি, তাহলে
আমার মুখ দিয়ে এটা বর্তাবে না। জি জনাব জামিল চৌধুরী, আমরা আবার আপনার কাছে আসবো। জনাব কামাল হোসেন মিঠু, একটু যদি বলেন যে আজকে আমাদের দেশের যে অবস্থা এই বিশ্বায়নের যুগে এবং উইমেন এম্পাওয়ারমেন্ট বলতে আমরা যা বুঝি, এরকম একটি অবস্থানে এসে আমরা আজকে দেখছি যে আমাদের দেশের নারীরা কোনো নিরাপত্তাহীনতায় ভুগছে, সেই বিষয় নিয়ে আপনি যদি আমাদের কিছু বলেন, এরপরে আমরা যাব মনোয়ার ইসলাম আপনার কাছে। ধন্যবাদ জেসিকা, এবং ধন্যবাদ অন্য দুজন অতিথি আমার সঙ্গে আজকের এই টাইম টিভি টাইম পলিটিক্সে। আমি টাইম পলিটিক্সের মাধ্যমে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি যারা দুর্গোৎসব পালন করছেন তাদেরকে, এবং একই সাথে আমি আজকের যে আলোচনার যে বিষয়, প্রথম যে বিষয়টি এসছে যে খাদিজার উপর যে নির্মম যে একটা আক্রমণ এবং তাকে যে নৃশংসভাবে তাকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমি এই জন্য আমার বলতে আমার হৃদয়টা আজকে ভেঙে খানখান হয়ে যাচ্ছে যে আমরা কতদিন ধরে আর এই বিষয়গুলো নিয়ে আমাদের কতবার আমাদের এই পরিস্থিতিগুলোর মুখোমুখি হতে হবে। খাদিজার বিষয় ঘটনাটা প্রথম ঘটনা না, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। এ ধরনের অপরাধ যারা করে তারা প্রথমত রাজনৈতিক দলের ছত্রছায়ায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু অত্যন্ত আনন্দের সংবাদ আমি বলবো এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সংসদে বলেছেন যে সে যে দলেরই হোক না কেন, যে দলের সাথে তার অ্যাফিলিয়েশন থাকুক না কেন, এই ধরনের ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট থাকে তাদের রাষ্ট্র কোনোভাবেই ক্ষমার চোখে দেখবে না, এবং খুব দ্রুতগতিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং দাবি উঠেছে সর্বস্তরে দ্রুত বিচার আইনে এ ধরনের নরপিশাচদের বিচার করার জন্য। তবে আমি যেটা একটু ওনার জামিল সাহেবের কথা সূত্র ধরে বলতে চাই যে বিশ্বায়নের যুগে যখন উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলছি, আমরা যখন বলছি যে নারীর ক্ষমতায়ন হচ্ছে, নারীরা এগিয়ে যাচ্ছে, নারীরা অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে এবং আমাদের সমাজের বিভিন্ন স্তরে তারা ভূমিকা রাখছে, ঠিক এটা যেমন সত্য, কিন্তু এই কথাটাও সত্য যে ঠিক কোথায় যেন আমরা ঠিক একটা বাধা পার হয়ে আসতে পারছি না। ঠিক মেয়েদেরকে এখনো মনে হচ্ছে সমাজে কোনো একটা জায়গায় এমন একটা দৃষ্টিতে এমনভাবে ট্রিট করা হচ্ছে যে না, তাদেরকে অ্যাবিউজ সইতে হবে, তাদেরকে অ্যাবিউজ গ্রহণ করতে হবে। আমার মনে হয় এই যে মাইন্ডসেট, এই যে সামাজিক একটা যে মানুষের যে একটা ধারণা, যে একটা যে আজকে আমাদের সবার মধ্যে পুরুষতান্ত্রিক, আমি এই জন্যই বলছি যে এই জিনিসটা স্টাবলিশড, এই স্টাবলিশমেন্ট থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের যে নারী এবং পুরুষ দুজনেই যে সমান ক্ষমতার অধিকারী, তারা যে সমান অধিকার রাখে বেঁচে থাকার সহ সব কিছুর ক্ষেত্রে, যে মৌলিক এবং যে মানবিক বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে যে নারীদের একটা সমান অধিকার আছে, সেই অধিকারটাকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে হবে। আমি মনে করি এক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা আছে ব্যাপক, সমাজের ভূমিকা আছে, আমরা যারা সমাজে বিভিন্ন জায়গায় আমরা ভূমিকা রাখি তাদের ভূমিকা আছে, সবাইকে একযোগে ভূমিকা রাখতে হবে আমার মনে হয়। তাহলেই শিক্ষা, এই শিক্ষাটা নারীদের মধ্যে তথা সমাজের সর্বস্তরের মধ্যে শিক্ষাটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে, মানবিক শিক্ষা। আসলে বিষয় যেটা হয়, আমরা শিক্ষা বলতে হয়তো অনেকে মনে করে যে বিশ্ববিদ্যালয়ে গেলাম, স্কুলে গেলাম, কলেজে গেলাম। আমরা কি দেখেছি কিছুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষিকা উনি আত্মহত্যা করেছেন। তারা তো শিক্ষিত, ওনারা সমাজের সর্বোচ্চ স্তরে শিক্ষা গ্রহণ করেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন দুজনেই, কিন্তু আমরা দেখেছি কি সেখানেও এক ধরনের অ্যাবিউজ হয়েছে। সেই ধরনের অ্যাবিউজ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের যে মানসিক, আমাদের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে পুরুষ এবং নারী এবং পুরুষ সবাইকে একটা সম্মানের চোখে দেখতে হবে। আমার মনে হয় এই সময়টা এসেছে আমাদের বাংলাদেশে এই মানবিক চিন্তাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। জি, জনাব মনোয়ার ইসলাম, আপনি কি জনাব মিঠুর সাথে একমত যে বিভিন্ন সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে, সরকার বলেন কিংবা আমাদের নাগরিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, সিভিল সোসাইটি, যদি এগিয়ে আসো, কিভাবে আপনি মনে করেন তাদেরকে এগিয়ে আসতে হবে? আমি মিঠু সাহেবের সাথে কিছুটা একমত, বাট অধিকাংশ ক্ষেত্রে আমি মনে করি যে একটি সমাজের
বিশেষ করে নারীর ক্ষমতায়নের বিষয়টি যে যার উপর বিশেষভাবে নির্ভর করে, যারা ক্ষমতায় আছেন তারা হলো প্রধান সহায়ক শক্তি নারীকে তার ক্ষমতায় শীর্ষ পর্যায়ে এবং তার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করা। একটি দেশে যখন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকে না, একটি দেশে যখন গণতান্ত্রিক অধিকার চর্চার কোনো সুযোগ থাকে না, সেই দেশে নারীর অধিকারের বাস্তবায়নের কথা একটা হাস্যকর। আজকের সমাজে যে বিশৃঙ্খলা পরিস্থিতি দেখছেন আপনারা, এটা নারীর ক্ষেত্রে বলুন অথবা পুরুষের ক্ষেত্রে বলুন, মানুষের অধিকার যেভাবে সংকুচিত করা হচ্ছে এবং পাশাপাশি গণতন্ত্রের ধারা প্রস্ফুটিত না হওয়ার কারণে, গণতান্ত্রিক পরিবেশ বিকশিত না হওয়ার কারণেই আজকে বদরুলের মতো ছেলেরা এই ধরনের ঘটনার সাহস পায়। মিঠু সাহেব যেটা বললেন যে প্রধানমন্ত্রী খাদিজা হত্যাকাণ্ডের পরে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে, অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু প্রধানমন্ত্রী এই বক্তব্যের একদিন আগে সরকারের শীর্ষস্থানীয় একজন নেতা সরকারি দলের, এবং তিনি আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, পরে বন পরিবেশ প্রতিমন্ত্রী ছিলেন এবং তার একটা দীর্ঘ ব্যাকগ্রাউন্ড, ছাত্রনেতা ছিলেন ডক্টর হাসান মাহমুদ। তিনি বললেন যে বদরুল ছাত্রলীগের কেউ না এবং এটা অন্য কোনো ছাত্র সংগঠন সাথে তিনি জড়িত, সুতরাং বদরুলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যখন আমি ওই নিউজটা পত্রিকা বা এবং অনলাইনে পড়ছিলাম, ঠিক ফেসবুকে আমি যেটা দেখেছি যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অনুমোদিত সভাপতি সাধারণ সম্পাদকের অনুমোদিত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি ফেসবুকে ছাপা হয়েছে। সেইখানে হত্যার উদ্দেশ্যে যে হামলা করেছিল সেই বদরুল নাম সহ সম্পাদক হিসেবে সেখানে 1 নম্বরে ছাপা হয়েছে। সো কন্ট্রাডিক্টরি, ছাত্রলীগের অনুমোদিত কমিটিতে বদরুলের নাম, পাশাপাশি সরকারি দলের একজন নেতৃস্থানীয় নেতার মুখ থেকে আসছে যে ছাত্রলীগের তিনি কেউ না। এই যে কন্ট্রাডিক্টরি, এতে হয় কি যে ছাত্র সংগঠন করুক না কেন, যারা একটি ছাত্র সংগঠনের 100% ছেলে মেয়ে যে ভালো হবে এটা আমি দাবি করছি না, তাদের কাছে বিচ্যুতি থাকবেই, কিন্তু 1%, 2%, 3%, 4% বা 5% যারাই দুষ্ট চরিত্র হোক না কেন, তারা এতে উৎসাহিত হয় যে আমার নেতারা তো আমার পিছনে আছেন। প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই, উনি সংসদে দাঁড়িয়ে যে বক্তব্যটা দিয়েছেন সেটাকে ধন্যবাদ, বাট পাশাপাশি ওনার উচিত ওনার দলের যেসব নেতারা যেভাবে কথা বলেন এতে সন্ত্রাসীরা আরও উৎসাহিত হয়। আমি আরেকটা পয়েন্টে আসছি, যেটা এই মিঠু সাহেব নারীর অধিকারের কথা বললেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কত 42-45 বছর স্বাধীনতা লাভ করেছে, তার 26টি বছর আমাদের দেশে সরকার প্রধান হলো মহিলা ছিলেন এবং এখনো আছেন, আইদার খালেদা জিয়া আর শেখ হাসিনা। শুধু একবার শেখ হাসিনা, একবার খালেদা জিয়া, এবং বর্তমান জাতীয় সংসদের স্পিকার তিনি একজন মহিলা। সুতরাং আমাদের নেতা নেত্রীরা মুখে যত নারী অধিকারের কথা বলেন না কেন, একজন শিশু জন্ম নিলে 26 বছর বয়সে সে একজন পূর্ণবয়স্ক নারী অথবা পুরুষ হবার কথা, কিন্তু 26 বছরে আমাদের নারীর অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। এটা যেমন সেম টু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেম টু বেগম খালেদা জিয়া। জনাব মিঠু, আমি আপনার কাছে আসবো। জনাব মনোয়ার ইসলাম যেটা বলেছেন যে ছাত্র সংসদের সম্পৃক্ততা নিয়ে, আপনি ছাত্র নেতা ছিলেন, এটা নিয়ে আলোচনা করব, কিন্তু একটু তার আগে জনাব জামিল চৌধুরীর কাছ থেকে আসি। উনি আমাদের সিনিয়র সিটিজেন বাংলাদেশে, এবং উনি যেভাবে বাংলাদেশকে দেখেছেন শুরুতে এবং আজকে, আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে মূল্যবোধটা কোথায় গেছে বলে আপনি মনে করেন? আসলে আমার মনোয়ার সাহেব এবং মিঠু সাহেব যে কথাগুলো বলছেন, আমরা এনকারেজ করি, কারণ আলোচনা না হলে আসল জিনিস বেরিয়ে আসে না। তবে
আমি বলবো যে সরকার প্রধান বা সরকারিভাবে আপনার চেষ্টা করা হচ্ছে যে দেশে কিভাবে, কারণ আমি যে যে কাজগুলো করি সেই কাজের সাথে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট বিশেষ করে মন্ত্রণালয়ের সাথে আমাদের পার্টনারশিপে কাজ হয়, আমরা কাজ করি। দেখা গেছে যে এখানে এই সমস্ত কাজ করতে গিয়ে চেষ্টা করা হয়। যেমন আপনি দেখেন বর্তমানে যে আমার শিক্ষামন্ত্রী, আমি শিক্ষামন্ত্রীকে, উনি আমার বন্ধু মানুষ, কিন্তু ওনাকে আমি নাম দিয়েছি ঐতিহাসিক শিক্ষামন্ত্রী বাংলাদেশের। কারণ উনি মন্ত্রী হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমি মনে করি দল যে কোনো দলেরই ছিল বা বর্তমান দলের আছে, আগামীতে সরকার আসবে, মাননীয় প্রধানমন্ত্রী উনি যে দলেরই থাকুন না কেন, উনি যে কথাগুলো বলেন, যে সেই দিন আমি দেখলাম উনি কেঁদে ফেলছেন এক জায়গায়, কিন্তু এই জিনিসগুলো তো মন থেকেই করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ই নয়, আপনি দেখেন যে গত 10 বছরের মধ্যে বা 8 বছরের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে এই সরকারের আমলেও এই ঘটনা ঘটেছে। কখনো মন্ত্রী এমপি থেকে শুরু করে যারাই যেখানে করেছে তাদেরকে এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী সাপোর্ট দেন নাই, এটা একেবারে জ্বলন্ত প্রমাণ হয়ে গেছে। কারণ এই জিনিসগুলো, যেমন আমার শিক্ষামন্ত্রী কালকে উনি 2 দিনের জন্য 17-18 তারিখে উনি জাতীয়ভাবে এই মেয়ের জন্য যে কীভাবে সারা দেশে উৎসাহিত করা যায়, যে কীভাবে এই নির্যাতন, এই কাজগুলো ওনারা করছেন। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় আমাদের দেশে যারা এটা বেয়াদবি মাফ করবেন, যারা শুনছেন তাদেরকেও বলছি, যারা রাজনীতি ডাইরেক্ট আছেন তাদেরও বলছি, এখানে আসলে রাজনীতি যারা করেন তাদের মধ্যে অনেকের মধ্যে গলদ আছে যে তিনি মানুষের মানবাধিকারই বলেন আর গণতন্ত্রই বলেন, তার সাথে ডাইরেক্ট সরাসরি কাজ করছেন না, কাজ করছেন তিনি তার ক্ষমতার সাথে। এটা হলো প্রবলেম। দ্বিতীয়টি হচ্ছে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, অনেক এগিয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, মানবাধিকার অনেক দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একটা মেয়ে তনু হত্যা বলেন আর রাজন বলেন, রাজীব বলেন, খাদিজা বলেন, 1 মিনিটের মধ্যেই সারা পৃথিবী জেগে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে আগেও ছিল, এখনও আছে, কত হাজার হাজার বিষয় হয়তো হচ্ছে, কিন্তু প্রচার প্রকাশ হয় নাই। এখন যে অবস্থানে আসছে আমরা হোপফুল যে ইনশাল্লাহ আমরা জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, এবং যারাই যেখানে অপরাধ করে এই অপরাধের যাতে শাস্তি হয় সেখানে। আপনি মনে করেন আমার মনোয়ার ইসলাম সাহেব বলছেন যে বিরোধী দল বা স্পিকার বা যে যেখানেই থাকুন না কেন সবারই কিন্তু ইচ্ছা আছে যে কিভাবে আমরা মানবাধিকারকে আমরা লঙ্ঘন যাতে না হয়, সেখানে কিন্তু একমত। আমরা একমত হওয়ার কারণে আমরা কিন্তু অনেক এগিয়েছি, আমাদের গড় আয়ু বেড়েছে, আমাদের অসহায়ত্ব আমরা অনেক জায়গায় আমরা এগিয়ে আসছি। আমাদের যে পার ক্যাপিটা ইনকামের কথা বলছেন, আপনি আজকেই দেখেছি আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এখানে ইয়েতে আসছেন, নিউ ইয়র্কে আসছেন, এবং গতকালকে আমিও ছিলাম এখানে, উনি ওইখানে বক্তব্য দিয়েছেন ওয়াশিংটন ডিসিতে, আমি গত পরশুদিন। তো আমি দেখলাম যে আমরা যে কথাগুলো বলি, যে কাজগুলো করছি, আমরা কিন্তু দেশের জন্য, আপনারা যারা প্রবাসে আছেন তাদেরও কিন্তু মন কাঁদে দেশের জন্য, কিভাবে আমার দেশটা, আমার গ্রামটা ভালো থাকে। 10 টাকা রুজি করলে কিভাবে 5 টাকা দেশে পাঠানো যায়, কিভাবে গ্রামটা উন্নত করে। সেখানে কিন্তু কেউ বলে না যে আমি আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি, না বিএনপি করি, সে তার গ্রামের দিকে তাকায়। এটা কিন্তু একটা ভালো দিক, এবং সেটা কিন্তু আমাদের দেশেই আছে, অন্য দেশে এরকম না। জনাব জামিল চৌধুরী, জামিল সাহেবের একটা পয়েন্ট আমি ধরতে চাচ্ছি, জি প্লিজ। যেটা হলো যে আপনি বাংলাদেশের উন্নয়নের কথা বলেছেন। অবশ্যই ভার্চুয়ালি বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে রাস্তাঘাট এবং ফ্লাইওভার দেখলে মনে হয় যে কিছুটা উন্নয়ন হয়েছে, কিন্তু পার ক্যাপিটাই উন্নয়নের কথা বলেছেন। আপনার অবজারভেশন আছে কিনা আমাদের দেশের যে বিনিয়োগের, বৈদেশিক বিনিয়োগের হার বেড়েছে কিনা? উন্নয়নের মাপকাঠি আপনি কিভাবে ধরবেন? আজকে বাংলাদেশের সাধারণ মানুষ ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে যেভাবে এন্টারপ্রেনার্স গ্রুপ এগিয়ে এসছে, আজকে বাংলাদেশের উন্নয়নের পিছনে যতটুকু হয়েছে, যদি তার দাবিদার হয় সেই সব ব্যক্তি এবং যুবক যুবতী যারা নিজস্ব উদ্যোগে ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান করে তারা এগিয়েছে। কিন্তু একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকার কারণে যে ধরনের বিদেশি বিনিয়োগ হবার কথা, আজকে আপনি মালয়েশিয়ার দিকে তাকান,
আপনি ইন্দোনেশিয়ার দিকে তাকান, আপনি ভিয়েতনামের দিকে তাকান, তারা আমাদের পরে স্বাধীনতা লাভ করেছে, তাদের দেশে বিনিয়োগের হার দেখেন আর আমাদের দেশে বৈদেশিক বিনিয়োগের হারটা দেখেন। আমরা অনেক পিছিয়ে যাচ্ছি আর নব্য স্বাধীনপ্রাপ্ত দেশগুলো এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের রিজার্ভের কথা বলেন, আপনার যে ক্যাপিটাল পার ক্যাপিটাল ইনকামের কথা বলেন, যার সিংহভাগ দাবিদার আমরা, যারা আমরা বিদেশে বাস করি, আমরা বিদেশে রেমিটেন্স আমরা প্রেরণ করি নিঃস্বার্থভাবে। আমরা কে দল করি, কে কোন পার্টি করি সেটা বিবেচনা করি না। বাংলাদেশের আত্মীয় স্বজন আছে এবং বাংলাদেশের যদি কোনো উপকার হয় আমরা সেই টাকাটা সেখানে প্রেরণ করি। সেই হিসেবে যদি দেখেন, সরকারের আপনি যদি একটা বিজনেস খুলতে যান, ফার্স্ট আপনার পরিচয় চাওয়া হয় যে আপনি ওই জায়গায় যেতে পারবেন কিনা, ওই অফিসে ঢুকতে পারবেন কিনা, আপনি কোন দলের লোক। যদি আপনি সেই দলের একটি দলের মনোনীত বা দলের কি বলবো আজ্ঞাবহ ব্যক্তি না হন, আপনি সেই অফিসে ঢুকতে পারবেন না। অর্থাৎ আপনার বিনিয়োগের ক্ষেত্রে যে ওপেন ডোর পলিসি থাকবে, সেই ডোরটি আমার দেশের ওই পরিবেশটি নাই। দলীয়করণ এবং দলবাজি এমন পর্যায়ে বাংলাদেশে গিয়েছে, এটা আমাদের ভাবতে অবাক হয়। আজকে আপনি সিলেট থেকে উঠে আসছেন, আপনি একজন নারীর টানের মানুষ, আপনার গ্রামের আপনি হয়তো বুঝে থাকবেন যে একটা ছেলে, ইয়ং ছেলেকে, সে হয়তো একটা অফিসে কাজও করে, তাকে যদি জিজ্ঞেস করা হয় বাবা কি করো, সে বলবে আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি। আজকে দলীয়করণের পর্যায়টা কোন পর্যায়ে গিয়েছে? সে যে চাকরি করে, সে যে স্কুলে যায়, সেটা সে বলছে না। জনাব মনিরুল ইসলাম, আমরা আসবো, একটু ফোন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। প্রশ্ন হইতাম নি। জি করুন, প্রশ্ন করুন। যে প্রশ্ন হলো যে যে খালেদার উপরে যে আঘাত হইল, এটা সম্ভব সে বাংলাদেশে সুষ্ঠু বিচারের অভাব। খালেদার উপর আঘাত হওয়ার পরে পাবলিক প্রসিকিউশন থেকে এখনো শুনি নাই যে এই বদরুলের বিরুদ্ধে কি ধরনের চার্জ আনা হয়েছে। আমার মেইন প্রশ্ন হলো, বদরুল যখন খালেদাকে হত্যা করার জন্য চাপাতি দিয়ে কুপাইতে ছিল, এই কলেজের শিক্ষক ছাত্ররা সবাই ভিডিও করতেছে, কিন্তু কেউ কেন এই নার্গিসকে রক্ষার জন্য এগিয়ে আসে নাই? হয়তো একটা খুব কম করতো, এর কারণ কি? জি, আপনাকে ধন্যবাদ। ওই যে সেই মূল্যবোধের জায়গাটাতেই উনি প্রশ্নটি করেছে যে যারা ভিডিও করেছে তারা কেন আগে আসেনি। আপনারা কি আগে? আমি এখানে বলতে চাচ্ছি। জি বলেন জনাব। আমার মনে হয় যে উনি কিন্তু মনের অনুভূতি থেকে বলছেন, সেটা কিন্তু আমাদের সবারই কথা। এটা আমার মেয়ে হলে, আপনার মেয়ে হলে, বোন হলে আমরাও এটা বলতাম। কিন্তু এটা এইরকম যখন ঘটনা ঘটে তখন কিন্তু অনেক আছে ভয়ে বা অনেক যে শেষ পর্যন্ত ঝাপটিয়ে ধরেছে, তো পুলিশ আসার আগে ওই মানুষগুলোই ধরেছে, মানুষগুলোই তো পুলিশের কাছে তুলে দিয়েছে। প্রথম যে অবস্থা করেছে, একটা জিনিস, এটা ঘরে আগুন লেগেছে বা একটা মানুষ, তখন কিন্তু বুঝে ওঠার আগেই এইগুলো একটা ঘটনা হয়ে যায়। তো আমার মনে হচ্ছে এটা উনি ঠিকই বলছেন, আমরা আরও সচেতন হওয়া উচিত, আরও শক্তিশালী বা সাহসী ভূমিকা রাখা উচিত। এটা শুধু আমাদের দেশ যে এটা না, এটা আমি পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি। যে আমার সামনেই এটা আজকে 20 বছর আগে দেখলাম, ট্রেনের মধ্যে একজনকে ছুরি মেরে চলে যাচ্ছে, কিন্তু কেউ কিছু বলতেছে না। তার উপর দিয়া আমাদের আরো একটি ফোন আছে, আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছে। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রশ্ন করতে যাচ্ছি আপনাদের আলোচ্য বিষয়ের উপর নিয়ে। জনাব মিঠু সাহেব এবং জনাব মনোয়ার সাহেব দুজনে আমার পরিচিত এবং বন্ধু মানুষ, আমি মিজান। প্রশ্ন হলো, শুধু একজন খাদিজার মৃত্যু নিয়ে আজকে পুরা বাংলাদেশ তোলপাড়। 16 কোটি দেশের মানুষের প্রতিদিন সড়ক দুর্ঘটনায় কত মানুষ মারা যাচ্ছে, এগুলি কি মৃত্যু না? এগুলি সম্বন্ধে কেউ কোনো কথা বলে? কোন পত্রিকা, কোন রাজনীতিবিদ, কোন সরকার প্রধান, তারা কি এই মৃত্যুকে মৃত্যু মনে করে না? সেটা কি খাদিজার চাইতে চরম মৃত্যু না? এই মৃত্যু সম্বন্ধে কেন কথা হয় না? এই মৃত্যু কি অবাঞ্ছিত, মানে কোনো বাঞ্ছিত মৃত্যু? ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ জনাব মিঠু। আমি এই বিষয়টাকে আমি একটু মিঠু ভাই আমি একটু নিয়ে নিতে চাচ্ছি।
যে ধন্যবাদ দর্শক আপনাকে এই প্রশ্ন করার জন্য। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, জামিল সাহেব বলছিলেন আজকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে খাদিজা হত্যাকাণ্ডের, এটা কেন করা হয়েছে? এবং আজকে এই খাদিজাকে নিয়ে দর্শকের সেই প্রশ্নের সাথে আমি তাল মিলিয়ে বলতে চাই যে এত তোলপাড় হচ্ছে কেন? কারণটা কি জানেন? এটা মিডিয়ার কারণে। কোন মিডিয়া? আজকে বিশ্বব্যাপী যে ইলেকট্রনিক্স মিডিয়া যেভাবে প্রসার ঘটেছে, আজকে ওই লোকগুলোকে দোষারোপ করা হচ্ছে। তারা ছবি তুললো, কেন মহিলাটাকে রক্ষা করতে গেল না? মহিলাটাকে রক্ষা করতে গিয়ে আমি যদি মারা যাই, আমাকে যে মারবে তাকে ধরার দায়িত্ব কে নেবে? আজকে ছাত্রলীগের ওই ছেলেটি যে খাদিজাকে মারতে গিয়েছেন বা হত্যা করতে গিয়েছেন, তার পিছনে তো সরকারি দলের নেতা নেত্রীরা আছেন। আমার পিছনে কে থাকবে? এই রিস্কটা কে নিবে? আমার উপর হামলা হলে এর দায় দায়িত্ব কে নেবে? আজকে ওই ব্যক্তিরা সঠিক কাজ করেছেন, একবার জন্য হলেও একটা ছবি নিয়ে ফেসবুকে দিয়েছেন, মিডিয়াতে দিয়েছেন, এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কারণেই আজকে সারা বাংলাদেশে আলোড়ন হয়েছে। এবং যতটুক এটা হবে কিঞ্চিত পরিমাণ। এইসব ঘটনা যে বাংলাদেশে বারবার ঘটছে না, প্রত্যেকটা গ্রামে ইউনিয়নে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে, কিন্তু কয়টা, কতটি আমাদের মিডিয়াতে আসে বা প্রচার মাধ্যমে আসে? কারণ বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশটা এখন, মিডি সাহেবের ভাই একজন মিডিয়াতে কাজ করেন, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন স্বাধীনভাবে সাংবাদিককে লিখতে পারছেন? একটি শৃঙ্খলিত গণতন্ত্র বাংলাদেশে বিরাজ করছে, নামে গণতন্ত্র চলছে, কিন্তু পিছন থেকে সেই গণতন্ত্রের অশুভ হাতটি লেখার তরুণীকে, লেখার কলমকে আটকে দিচ্ছে। আজকে বাংলাদেশের যে ধরনের ঘটনাগুলো প্রকাশ পাচ্ছে, তার যদি সবগুলো আজকে মিডিয়াতে আসতো, তাহলে বাংলাদেশের যে ভয়াবহ চিত্রটা আমরা সাধারণ মানুষরা দেখতে পাবো। জি জনাব মনোয়ারুল ইসলাম, আমরা আবার আসবো। জনাব মিঠু, আপনার কাছেই আসবো। আরেকটা ফোন নিয়ে নিই আমরা। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম সাইদ। জি হ্যালো, জি শুনছি। জি, আমার বক্তব্যটা ছিল, আপনারা আজকে যে খাদিজা নিয়ে আলোচনা করছেন, তো আমি প্রধানমন্ত্রীর বক্তব্য, সরকারের বক্তব্য এবং প্রশাসনের অ্যাক্টিভিটিতে খাদিজার এই নিয়ে আমি শঙ্কার মধ্যে আছি। হ্যালো, জি শুনছি, আপনি বলুন, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো খাদিজার বিষয়ে। আমি একজন প্রবাসী, আমি খুবই উদ্বিগ্ন, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন এবং সরকার থেকে সরকারের বিভিন্ন ব্যক্তি যেভাবে দিচ্ছেন, মনোয়ার সাহেব বললেন, আমি শঙ্কিত খাদিজার এই ধরনের আঘাতের বদরুলের বিচার হবে কিনা। কারণ প্রধানমন্ত্রী উনি বলেছেন সবার সাথে মানে কারো কোনো আইডেন্টিফিকেশন নাই, অপরাধের বিচার হবে। হ্যাঁ, আমার স্পেসিফিক প্রশ্নটা হলো, সরকারের এই মুহূর্তে দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্ত করা, এবং এই তদন্ত যাতে সুষ্ঠু হয়। বদরুলের চার্জশিটের 164 এর যে জবানবন্দি দিয়েছে, সেটার মধ্যে অনেক শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। এইটাতে মনে হচ্ছে সরকারি দলের কর্মী হিসাবে তাকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে স্থানীয় প্রশাসন এবং প্রসিকিউশন থেকে। জি, তো আমার বুঝতে পেরেছি, এটা হলো আমার প্রশ্ন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মিঠু, আপনাকে প্রশ্ন করছি, দর্শকদের সাথে আরো দুটো প্রশ্ন, পরে আবার জনাব মনোয়ারুল ইসলাম আপনার কাছে এবং জনাব জামিল চৌধুরী আপনার কাছে আসবো। জনাব মনোয়ারুল ইসলাম একটু বলেছেন যে কনস্ট্রাকশন অফ রিয়ালিটি, মিডিয়া কিভাবে প্রডিউস করছে ইমেজেস, এবং আমরা বদ্রিলারদের একটা থিওরি আছে যে সাইমুলাক্রা রিপ্রেজেন্টেশন অফ রিয়ালিটি, এবং এটার আলোকে যদি আপনি ঘটনাগুলিকে একটু উপস্থাপন করেন। সাথে জনাব মনোয়ার আরেকটা কথা বলেছেন যে এন্টারপ্রেনিয়রশিপ, যেটার সাথে আমাদের গ্লোবালাইজড কর্পোরেটাইজেশন সংযুক্ত, এবং এই কর্পোরেটাইজেশন আপনার রাইট উইং বলেন, লেফট উইং বলেন, ওয়ান কাইন্ড অফ এক্সট্রিমিজমে পরিণত হচ্ছে, যেটার সাথে আমি আবার সম্পৃক্ত করব যে আমাদের দেশের তরুণ প্রজন্মের একটি মূল্যবোধের একটি অবসান ঘটছে বলে
অনেক বিশেষজ্ঞরা ধারণা করে থাকেন। এই বিষয়ে এবং সাথে আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর একটু আপনি দেন জনাব। ধন্যবাদ। শেষ পর্যন্ত আমার দুজনই আমার সিনিয়র সাংবাদিক মনোয়ার ভাই এবং জামিল সাহেব বাংলাদেশ থেকে এসেছেন। আমাকে শেষ অবধি সুযোগ পেলাম আমি যে কিছু বলার জন্য। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম মনোয়ার সাহেবের এবং জামিল সাহেবের বক্তব্য, এবং যার যার অবস্থান থেকে সবাই বক্তব্য দিতেই পারেন। আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি বক্তব্যগুলো তুলে ধরতে চাই। আমার মনে হয় শ্রদ্ধেয় মনোয়ার ভাই ওনার আলোচনার ভেতরেই উনি নিজেই প্রশ্ন করেছেন এবং নিজেই উত্তর দিয়েছেন। উনি বলেছেন প্রথমে বাংলাদেশে গণতন্ত্রের অভাব আছে, বাংলাদেশের মিডিয়া সত্যিকারভাবে কাজ করতে পারছেন না। ঠিক একইভাবে বলছেন যে এই বিষয়গুলো মিডিয়াতেই প্রচার হচ্ছে এবং মিডিয়ার কারণেই এই বিষয়গুলো মানুষের সামনে আসছে। এখন সরকার যদি মিডিয়াকে সেভাবে যদি কোনোভাবে দমন পীড়ন করে থাকে, তাহলে এই বিষয়গুলো কেন সামনে আসতে পারছে? এমন তো না যে শুধুমাত্র এই বিষয়গুলো এসেছে, অতীতে ইভেন সরকারের মন্ত্রীরাও যখন কোনো ধরনের দুর্নীতিতে জড়িয়েছেন, কোনো ধরনের একটা স্ক্যান্ডালের সঙ্গে জড়িয়েছেন, সেই বিষয়গুলো অবাধে বিভিন্ন ধরনের মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আমি কয়েকটা বিষয়ে একে একে আমি বিশেষ করে মনোয়ার ভাই যে বক্তব্যগুলো দিয়েছেন ওনার বক্তব্যগুলো আমি তুলে ধরতে চাই। নারীর ক্ষমতায়ন, আমি প্রথমেই যে আলোচনা যখন শুরু হয়েছিল তখন আমি বলেছি একটা কথা, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আমি ক্লাস 10 পাস করলাম, 12 পাস করলাম, কলেজে গেলাম, ইউনিভার্সিটিতে গেলাম, আমি অনেককেই চিনি উইথ নো ডিসরেসপেক্ট টু এনিওয়ান এলস, যে তারা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেছে কিন্তু মানবিক মূল্যবোধের জায়গাটাতে তাদের আশঙ্কাজনক জায়গায় তারা অবস্থান করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, একটা মানবিক যে একটা আচরণ, সে আচরণের জায়গাটাতে তাদের কোনো উন্নয়ন হয়নি। সুতরাং আপনি সরকার যতই চেষ্টা করুক, রাষ্ট্র যতই চেষ্টা করুক, আমাদের শিক্ষা ব্যবস্থায় নিশ্চয়ই কোথাও একটা ত্রুটি আছে, যেখানে আমরা শুধু সরিয়া ABCD 1 2 3 4 কিভাবে যোগ করতে হয়, কিভাবে গুণ করতে হয়, এই বিষয়গুলো হয়তো আমরা শেখাচ্ছি। যে মানবিক মূল্যবোধের জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমরা শেখাতে শুরু না করব, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না এই সমস্যার পুরোপুরি কোনো সমাধান হবে। এক। আর দ্বিতীয় কথা উনি বলেছেন যে বর্তমান সরকার ক্ষমতায় শুধু এই মেয়াদে না এবং আগের মেয়াদে এবং 1996 থেকে 2001 পর্যন্ত সেই মেয়াদেও এই বর্তমান সরকারই বাংলাদেশের নারীদেরকে তাদের পর্যাপ্ত যে তাদের সম্মান, তাদেরকে যে উন্নয়নের জন্য তাদেরকে যে দুয়ার খুলে দেওয়া, আজকে ক্লাস 12 পর্যন্ত, আজকে 12 ক্লাস পর্যন্ত আজকে মেয়েদেরকে ফ্রি পড়ানো হচ্ছে। আজকে মনোহর ভাই প্রশ্ন এনেছেন দলবাজির কথা, বৈদেশিক বিনিয়োগের কথা। আমি একটা কথা ওনাকে প্রশ্ন করতে চাই। এক সময় এই বাংলাদেশকে, এই আমরা মার্কিন মূল্যকে যারা বসবাস করি, এখানকার সেই হেনরি কিসিঞ্জার সেদিন বলেছিল যে দিস ইজ এ বটমলেস বাস্কেট কান্ট্রি, আমাদেরকে বটমলেস বাস্কেট বলেছিল। আজকে আপনারা বৈদেশিক বিনিয়োগ বলে চিৎকার করছেন। আমরা যেখানে নিজেরাই স্বয়ং সম্পূর্ণ, আমাদের বাংলাদেশের মানুষের, বাঙালিদের রক্তঘামে, বাংলাদেশের জনগণের রক্তঘামে যখন জিডিপি বাড়ছে, সেখানে কেন আমাদের আমাদের বিনিয়োগ আনতে হবে? বৈদেশিক বিনিয়োগের পরিবেশ নষ্ট হয়েছে। সেই বৈদেশিক বিনিয়োগের পরিবেশ নষ্ট হয়েছে কারণ একটা যখন বিদেশি কর্পোরেট অর্গানাইজেশন বা একটা কর্পোরেট ইন্ডাস্ট্রি যখন আরেকটা দেশে যখন তাদের বিজনেস শুরু করতে চায়, তারা প্রথমেই দেখতে চায় সেখানে আপনার যে বিদ্যুতের অবস্থা কি, সেখানে আপনার গ্যাসের অবস্থা কি, বিনিয়োগ কিসের উপর করবে, বিনিয়োগ ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ হবে, সেখানে বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে কিনা। এই বিনিয়োগ বান্ধব পরিবেশ কারা নষ্ট করেছে? যারা খাম্বাদ লাগিয়ে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে খাম্বা কোম্পানি সৃষ্টি করে আপনারা বিদ্যুতের নামে যারা প্রহসন করেছিল, তাদের কারণেই বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নষ্ট হয়েছে। বিনিয়োগ কিভাবে নষ্ট হয়েছে? বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নষ্ট হয়েছে। আপনারা দিনের পর দিন হরতাল, আগুন লাগিয়ে, সন্ত্রাস করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অচল করে দেওয়ার চেষ্টা করেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করেছেন। তখনই বিনিয়োগ বান্ধব পরিবেশ নষ্ট হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে চেষ্টা চলছে এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা যে সুদূর প্রসারী চিন্তাভাবনা এবং যেইভাবে চলছে, আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। আজকে বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠান আজকে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে। সম্পূর্ণ রাজনৈতিক কারণে বিশ্বব্যাংক বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এই পদ্মা সেতুর ব্যাপারে। আজকে সেই পদ্মা সেতু আজকে কোনো স্বপ্ন নয়, এই পদ্মা সেতু আজকে হতে চলেছে।
এবং এই পদ্মা সেতুর উপর দিয়েই 2019 সালের মধ্যেই এই বাংলাদেশের জনগণই চলাচল করবে। এবং আমরা যখন 2019 সালে যখন এই পদ্মা সেতু যখন চালু হবে, বাংলাদেশের জিডিপিতে অ্যাটলিস্ট 1.5 থেকে 2% একটা জাম্প হওয়ার পসিবিলিটি দেখা দিয়েছে। আজকে বাঙালিরা আমাদেরকে সবসময় পেছনে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। সেটা কারা করেছে? হ্যাঁ, রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতারা, সেটা ইভেন সরকারি দল, বিরোধী দল, সব দলের মধ্যেই, সব রাজনৈতিক দলের মধ্যেই কিছু মূর্খ লোক আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন। একটা অপরাধীর কোনো সময় রাজনৈতিক চরিত্র থাকতে পারে না, সেটা রাজনৈতিক সন্ত্রাস হোক, অরাজনৈতিক সন্ত্রাস হোক, সামাজিক সন্ত্রাস হোক। একটা অপরাধী তার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আইডেন্টিটি ইজ হি ইজ এ ক্রিমিনাল। প্রশ্ন হচ্ছে যে এইসব ক্রিমিনালদের, এইসব অপরাধীদের বর্তমান সরকারের সময় তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে কিনা। আজকে দেখুন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা আপনাদের মনে আছে। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আজকে সরকারি দলের যারাই বিভিন্ন ক্ষেত্রে যারা করছেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। এটা তো ইসলামিক স্টেট না, দিস ইজ নট। বাংলাদেশে একটা আইনের শাসন আছে, একটা আইনকে শ্রদ্ধা করে চলতে হবে। আমি একজন খুন করেছে, তাকে চাইলে আমি ধরে এনে তাকে সেখানে আমি ফাঁসি দিয়ে দিতে পারিনি। একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটা করতে হবে। এবং আমার মনে হয় বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণেই আজকে বর্তমান সরকার বদরুলকে অনতিবিলম্বে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে হত্যা প্রচেষ্টার। এবং বাংলাদেশের প্রচলিত আইনে যে বিধি ব্যবস্থা আছে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আমি আসলে একটু আরেকটা কথা বলতে চাই যে আমার মনোয়ার ভাইয়ের কথায় আসি। উনি বলেছেন ভার্চুয়াল অগ্রগতি, ভার্চুয়াল উন্নয়ন। আমি আসলে আমার মায়ের সাথে প্রায় প্রতিদিনই চেষ্টা করি কথা বলার জন্য, একদিন দুদিন সম্ভব হলে বা অনেক সময় একটু দেরি হয়। একটা সময় ছিল যখন যে গৃহকর্মী আমরা যারা বলি, আমাদের যে বাংলাদেশে যারা গৃহকর্মী যারা অ্যাসিস্টিং করে বা অনেক আমরা কাজের লোক বলি, হ্যাঁ, এই যে গৃহকর্মে একটা সময় লোকের অভাব ছিল না, 4-5টা লোক পাওয়া যেত। আমি যখন আমার মাকে ফোন করি, সে বলে যে না, আমার তো শরীরটা খারাপ বাবা, আমি কাজের লোক খুঁজে পাচ্ছিলাম। যে কেন? বলছে না, কাজের লোক পাওয়াটা ভীষণ ব্যাপার হয়ে গেছে। আমি বলছি হয়তো মেবি একটু তুমি পয়সা বাড়িয়ে দিলে হয়তো পেতে পারো। বলছে না, পয়সা বাড়িয়ে দিলেও পাওয়া যাবে না, কারণ এত বেশি কাজের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। বাইরে বাংলাদেশের সামাজিক স্তরে এবং বিভিন্ন স্তরে, গার্মেন্টস শুধুমাত্র গার্মেন্টস সেক্টর না, আসলে আমরা সবসময় একটা কথা বলি আপনার গার্মেন্টস সেক্টর, আসলে গার্মেন্টস সেক্টর না, সব জায়গাতেই একটা কাজের পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং এই যে একটা ডিমান্ড মার্কেটের মধ্যে, এই ডিমান্ডটা ফুলফিল করতে গিয়ে বাংলাদেশের অন্যান্য সেক্টরে অনেক জায়গায় কাজের লোক খুঁজে পাওয়া যায় না। ইভেন আপনি শুধু গ্রামাঞ্চলেও যদি যারা কৃষিকাজের সঙ্গে জড়িত তাদেরকে যদি কোনো একটা কাজে যদি আপনি খুঁজে পেতে চান, অ্যাটলিস্ট আপনাকে সপ্তাহ 10 দিন আগে, মেবি আরও অনেক দিন আগে থেকে আপনাকে সেই লোকগুলোকে আপনাকে খুঁজে বের করে রাখতে হবে। আর বাংলাদেশে আসলে ভার্চুয়াল উন্নয়ন হয় নাই। আমি খুব সম্প্রতি বাংলাদেশ ঘুরে এসেছি। আমি প্রতি বছরই চেষ্টা করি একবার বাংলাদেশে যাওয়ার জন্য। আমি দেখেছি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ঘটেছে। আমি বলছি না যে পর্যায়ে যাওয়া দরকার ছিল সেই পর্যায়ে গিয়েছে, কিন্তু আজকে যে উন্নয়নের যে একটা ধারাবাহিক প্রক্রিয়া শুরু হয়েছে, উন্নয়ন একদিনে হয় না। উন্নয়ন এটা কোনো আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে উন্নয়নের স্বপ্ন দেখলেন, সকালে উঠে উন্নয়ন প্রতিষ্ঠিত হয়ে গেল, এই উন্নয়ন হয় না। আমরা এরশাদের আমলে উন্নয়ন দেখেছি, আমরা খালেদা জিয়ার আমলে উন্নয়ন দেখেছি, ঠিক পাশাপাশি আমরা শেখ হাসিনার আমলে উন্নয়ন দেখছি। ধারাবাহিকভাবে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হচ্ছে। অবশ্যই আমাদের বিদ্যুৎ ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে, সেই বিদ্যুতের ঘাটতি আমাদের পূরণ করতে হবে। আমাদের গ্যাসের সমস্যা আছে, সেই গ্যাসের সমস্যা আমাদের সমাধান করতে হবে। আর পাশাপাশি যখন আমরা একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারবো, আমাদের সোকল যারা রাজনৈতিক নেতা বাংলাদেশকে এবং বাংলাদেশের অর্থনীতিকে এবং বাংলাদেশের মানুষকে যারা জিম্মি করে রাজনীতি করতে চায়, তাদের যেদিন শুভবুদ্ধির উদয় হবে, সেদিনই আমি মনে করি যে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য বিনিয়োগ, বিদেশি কর্পোরেশনগুলো, ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনগুলো, তারা বাংলাদেশে যাবে এবং বাংলাদেশে যে যে শ্রম, যে চিপ লেবার আছে বাংলাদেশে, আমার মনে হয় সেটা আমরা কাজে লাগিয়ে আজকে চায়নার মতো, ভিয়েতনামের মতো আমরাও খুব সহসাই শুধুমাত্র
মধ্যম আয়ের বা আমি বলবো না স্বল্প মধ্যম আয়, আমি বলবো যে বাংলাদেশের পসিবিলিটি আছে, বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার মতো সেই পটেনশিয়াল বাংলাদেশের আছে। জনাব কামাল মিঠু, আমরা একটি ফোন কল নিয়ে নিই দর্শকের। দর্শক সালাম আলাইকুম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, আমি কাদির বলছি ব্রঞ্জ থেকে। জি, আমার প্রশ্ন আজকের অতিথিদের কাছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্ন ওই যে কিছুক্ষণ আগে দুইজন প্রশ্নকর্তা একজন বললেন যে বঙ্গবন্ধুর কন্যা সংসদে যে ভাষণ দিয়েছেন এই খাদিজার বিষয়ে, উনি তো বঙ্গবন্ধুর কন্যা বলেছেন যে দলেরই হোক এটা দলের কোনো পরিচয়ে বিচার হবে না, সে একজন দুষ্কৃতিকারীর বিচার হবে। তাই এখানে তো বঙ্গবন্ধুর কন্যা সুন্দরী উত্তর দিয়েছেন, এবং হাসান মাহমুদ যে বক্তব্য দিয়েছেন এটা আসলে কোন স্বাধীনতা বিরোধীর কোনো প্রতিক্রিয়া হবে আমার সম্ভবত। কারণ স্বাধীনতা বিরোধীরা এরা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী নয়, কারণ ওরা বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের প্রতীক বঙ্গবন্ধু, ওরা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, তাই ওরা সবসময় বিভ্রান্তের চড়াতে থাকে। আমার প্রশ্ন হলো, বঙ্গবন্ধুর কন্যা যে উত্তর দিয়েছেন ওটা নিশ্চয়ই সঠিক, ওইটাই আমার অভিমত আমি বললাম। জি কাদের ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু শেষ করতে চাই। আমি আসলে একটা কথা আমি একটু স্লিপ করেছি, যে মনোহর ভাই যে ছাত্রলীগের সঙ্গে বদরুলকে বললেন যে ছাত্রলীগ এবং বদরুল, এখানে দুটো, একটা প্রাতিষ্ঠানিক পরিচয়, একটা ব্যক্তি পরিচয়। আমার যেরকম একটা প্রাতিষ্ঠানিক পরিচয় আছে, যে প্রতিষ্ঠানের সাথে আমি কাজ করি আমার সঙ্গে একটা প্রাতিষ্ঠানিক অ্যাফিলিয়েশন আছে, পাশাপাশি আমি একটা ব্যক্তি সমাজে বাস করি, আমার একটা ব্যক্তি একটা অ্যাফিলিয়েশন আছে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, 16 কোটি জনগণ, প্রত্যেকের একটা আইডেন্টিটি আছে এবং তাদের সেটা ব্যক্তিগত আইডেন্টিটি, এবং সেই সাথে কারো পরিবারের সাথে অ্যাফিলিয়েশন আছে, কেউ কারো ছেলে, কেউ কারো ভাই, কেউ কারো বোন, কেউ কোনো প্রতিষ্ঠানের কর্মচারী, কেউ কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা, কেউ কোনো রাজনৈতিক দলের নেতা, কেউ কোনো রাজনৈতিক দলের কর্মী। অপরাধের যে সংজ্ঞা, অপরাধের সংজ্ঞা অনুযায়ী অপরাধী শুধুমাত্র অপরাধী। প্রশ্ন হচ্ছে অপরাধ করে পার পাচ্ছে কিনা। গত কয়েকদিন আগে, দুদিন আগে, আপনারা জানেন না এখানকার মিডিয়া দেখেছেন কিনা, এই নিউ ইয়র্কেই গ্র্যান্ডসন তার দাদিকে মেরে একটা প্লাস্টিক র্যাপিং করে একটা বেডরুমের মধ্যে ফেলে রেখেছে। যখন তার ফ্যামিলি কনসার্ন হয়ে গেল যে আমরা কেন শুনতে পাচ্ছি না তার কাছ থেকে, তখন তারা 911 কল করার পরে সেই পুলিশ গিয়ে তখন উদ্ধার করলো যে সে গ্র্যান্ডসন তার দাদিকে মেরে প্লাস্টিকের র্যাপিং করে সে তার বেডরুমে রেখে দিয়েছে। কি পরিমাণ নৃশংস ঘটনা! এগুলো হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আমি বলবো যে আমাদের যে মানবিক দৃষ্টিভঙ্গি, সেটাই আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পিতামাতার সঙ্গে পারিবারিক যে বন্ধন, আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা, তাদের সঙ্গে আমাদের যে পারিবারিক বন্ধন, সেই বন্ধনটা আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে কোথায় যেন আমরা একটা ফাঁক চলে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে আজকের যে নতুন যে আজকে আমরা একটা 2000 সালে আমরা একটা সেঞ্চুরিতে ইন করলাম, আমরা আজকে 2016, বিশ্বায়নের যুগে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। অর্থনীতি, রাজনীতি যেভাবে পরিবর্তিত হচ্ছে, মানুষের মন মানসিকতা, আজকে স্পেশালি যে সোশ্যাল মিডিয়াগুলো সৃষ্টি হয়েছে, আমি মনে করব সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ জিনিসই অনেক কিছুই ভালো হচ্ছে। পাশাপাশি আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই আছে যেগুলোর আমাদের সমাজে একটা নেগেটিভ ইম্প্যাক্টও হচ্ছে। আর সহিষ্ণুতার অভাব ঘটেছে আমাদের মধ্যে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সহিষ্ণুতা বাড়াতে না পারবো, আমাদের মনের যে কালিমা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় আলোকিত না হয়ে সত্যিকার অর্থে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের জীবনকে আলোকিত করার যে প্রচেষ্টা, সেটা যতক্ষণ করতে না পারবো, এ ধরনের শুধুমাত্র একজন খাদিজা না, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি যে যেটা আমি মনে প্রাণে আশা করি না, এরকম আরো অনেক ঘটনা ঘটেছে। ইয়াসমিনকে সিলেটের মতো জায়গায় পুঁতে ফেলে সেদিন পাথর নিক্ষেপ করে সেদিন হত্যা করা হয়েছিল। আমরা ভুলে যাইনি সেই ইয়াসমিনের কথা, আমরা ভুলে যাই না আজকে গ্রামাঞ্চলে এ ধরনের অনেক ঘটনাই ঘটছে। আমাদের হাতে সময় নেই, আমরা বিদায় নিব, কিন্তু তার আগে জনাব মনোয়ার ইসলাম এবং জনাব জামিল চৌধুরী আপনাদের কাছ থেকে এক মিনিট করে আমরা শুনবো। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আসলে প্রধানমন্ত্রী
জাতীয় সংসদে যে বক্তব্যটা দিয়েছেন খাদিজা হত্যাকাণ্ডের ব্যাপারে, আমি এটা আগেই বলেছি, এটা অবশ্যই সাধুবাদ জানাই, একটা ইতিবাচক দিক। সরকারের শীর্ষ ব্যক্তি তিনি সংসদে দাঁড়িয়ে খাদিজা হত্যাকাণ্ডের ব্যাপারে নিরপেক্ষ নির্দলীয়ভাবে তদন্ত করে বদরুল উপযুক্ত শাস্তি হোক সে ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন, অবশ্যই সাধুবাদ জানাই। আমি যেটা বলতে চেয়েছিলাম যে রাজনৈতিক দল শুধু আওয়ামী লীগ না, শুধু ছাত্রলীগ না, সেটা ছাত্র দলেও হতে পারে, সেটা বিএনপিতে হতে পারে। আজকে সন্ত্রাসীরা যদি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় সাধারণ মানুষের উপরে হামলা করে বা নির্যাতন করে এবং তাদের সাপোর্টে আইদার আওয়ামী লীগ, আইদার বিএনপি অর জামাত, হোয়াট এভার, যদি তাদের পৃষ্ঠপোষকতা পায়, তাহলে সন্ত্রাসীরা উৎসাহিত হয়। আপনি উন্নয়নের কথা বলেছেন, আমি তো বলছি না যে আওয়ামী লীগের সময় উন্নয়ন হচ্ছে না, আমি বলছি উন্নয়নের যে ধারাটা সেটা খালেদার সময় হয়েছে। যেমন বিদ্যুতের ঘটনা বলেন, যে খাম্বা পলিসি বলেন, মামুন ভাই বলেন, তারেক রহমানের বন্ধু, যে বিদ্যুতের পিলার তৈরি করে কিভাবে জালিয়াতি করেছেন প্রধানমন্ত্রী। আজকে শেখ হাসিনা যদি একটা কৃতিত্ব পাওয়ার, প্রধান কৃতিত্ব পাওয়ার দরকার, যে আমি যখন ঢাকায় ছিলাম ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যেত, 1 ঘন্টা যেত, 3 ঘন্টা থাকতো না। আজকে এটা স্বীকার করতে হবে, শেখ হাসিনা যেভাবেই করুন, আজকে বাংলাদেশের বিদ্যুতের যে অচল অবস্থা ছিল তার সঙ্গে অনেকটাই উতরিয়ে গেছে। কিন্তু আমাদের প্রত্যাশাটা কোথায়? বঙ্গবন্ধু শেখ হাসিনার কন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা, তার কাছে সারা জাতির প্রত্যাশা ব্যাপক। কিন্তু যে ধরনের গণতান্ত্রিক পরিবেশ, যে ধরনের গণতান্ত্রিক চর্চা বঙ্গবন্ধুর কন্যার কাছে বাংলার মানুষ প্রত্যাশা করে, বিবেকের কাছে প্রশ্ন রাখুন, বাংলাদেশে সেই গণতন্ত্র কি আদৌ রয়েছে? হোয়াটএভার বিএনপি, বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্ট থেকে, বিএনপির উত্তরসূরি কারা? জিয়া রহমান লেফট রাইট করতে করতে ক্ষমতায় এসেছেন। তার কাছ থেকে বাংলার মানুষের যে প্রত্যাশা, শেখ হাসিনার কাছ থেকে তার চেয়ে প্রত্যাশা অনেক বেশি। আমাদের প্রত্যাশা বেশি। আমরা চাই শেখ হাসিনার নেতৃত্বে প্রকৃত সুস্থ গণতান্ত্রিক ধারা বাংলাদেশে রিটার্ন করুন। সেটাই আমাদের আজকে বেশি সময় নেই, আমি শেষ করব। জনাব জামিল, আপনার বক্তব্য দিয়ে। আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, আমি আপনাদেরকে বলছি, আপনারা যেহেতু প্রবাসে আছেন, আসলে আমরা তো যেহেতু সরকারের, যখন যে সরকারের সাথে মিলিয়ে আমরা কাজ করি, যেহেতু আমরা সোশ্যাল ওয়ার্ক করি, আমি প্রবাসীদেরকে বলবো, আমার বিশেষ করে মনোহর ভাই যে কথাগুলো, হতাশ হওয়ার কোনো কারণ নেই। সরকার যেই আসুক ভবিষ্যতে, যেই আছে, দেখেন 2006 সালে 3200 মেগাওয়াট দিয়ে এই সরকার চলে গেছিল, বর্তমানে 12,000 এবং আগামী বছরের মধ্যে 15,300। আমি মনোহর ভাই, সরকারের কৃতিত্ব। মনোহর ভাই, আমি বলছি, আমি তো ধরেন আসলে পলিটিক্সের সাথে জড়িত না, কিন্তু আমরা নারীর ক্ষমতায়ন বলি, অথবা আমরা ওই পার্লামেন্ট বলি, বা ওই যে আমাদের দুই বন্ধু দুটা বলছে যে আমাদের দারিদ্রতাকে, কেউ বলছে বনবাসে, কেউ বলছে জাদুঘরে পাঠিয়ে দিবে। আমি বলি কি, যে আমরা এখন প্রবাসে আছেন আপনারা, আমি বিশ্ব ভ্রমণ করে কথাগুলো বলছি, বর্তমানে 2 কোটির উপরে লোক প্রবাসে আছেন, এবং আমি মোটামুটি অনেকের সাথে দেখা হয়, অনেক দেশেই যাই। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি দেখেন, আপনারা 3 জন উচ্চশিক্ষিত মানুষের শুধু নেই, আপনারা মিডিয়ার সাথে জড়িত। পৃথিবীর কোন দেশ জানুয়ারির 1 তারিখে প্রত্যেকের বাড়িতে বই পৌঁছাই দিচ্ছে? জানুয়ারির 1 তারিখে প্রত্যেক একটি শিশু যদি পান যে জানুয়ারির 1 তারিখে বই পায় নাই, আমি তাকে পুরস্কার করবো। আমি কিন্তু সরকারের পক্ষে বলছি না, আমি নিরপেক্ষভাবে বলছি। আমি অনেকগুলো প্রতিষ্ঠান চালাই। তাহলে সরকার যেই চালান না কেন, ভুল ভ্রান্তি বা মানুষের অনেক সময় থাকতেই পারে। মানুষের দলীয়করণের কথা বলছেন অনেক সময়, কেন? আমি নিজে ভুক্তভোগী, একজন দলের মন্ত্রী, তিনি ঘুষ চেয়েছিলেন, সেই মন্ত্রীর মন্ত্রিত্ব চলে গেছে এই শেখ হাসিনার নেতৃত্বে। জি জনাব মিঠু, আপনাকে সময় যেহেতু নেই হাতে, আপনাকে জাস্ট 30 সেকেন্ড সময় দিব আপনার বক্তব্য রাখার জন্য। আমার শুধু একটাই, আজকের এই অনুষ্ঠানে 2 জন অতিথি এবং সঞ্চালিকা দুজনের কাছে আমার শুধু একটাই অনুরোধ, যে আসুন আমরা আস্থা রাখি আমাদের বাঙালি জাতির স্রষ্টা, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী। উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশকে একটি সঠিক ঠিকানায় পৌঁছে দিতে, যেটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের একমাত্র স্বপ্ন। সেই স্বপ্নকে আমরা আসুন আর বাস্তবায়ন করি। আর
একটা কথা, শুধুমাত্র আমাদের ছেলে মেয়েদের আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না করে মানবিক শিক্ষায় আমরা শিক্ষিত করে তুলি এবং তাদের মনের মধ্যে আমরা এমন একটা তাদের মধ্যে আমরা ভাব সৃষ্টি করি যে তারা এই ধরনের অপরাধ থেকে তারা দূরে থাকে, এবং সেই কামনা করছি। সবাইকে ধন্যবাদ, এবং দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, আজকে যেহেতু হাতে সময় নিয়ে অনেক সুন্দর একটি আলোচনা চলছিল এবং আমাদের আরো কিছু বিষয়বস্তু ছিল যেগুলো আমরা আসলে আজকে আলোচনায় আনতে পারিনি, দর্শক সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনাদের সবাইকে আমাদের এই আলোচনায় আসার জন্য অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশের পক্ষ থেকে সকল প্রবাসীকে তাদের যে আগ্রহ আছে এবং দেশের জন্য যে এত মহব্বত, তাদের এই পরিশ্রমের সমস্ত টাকা ওইখানে পাঠিয়ে দিচ্ছেন, এই জন্য আমি আহ্বান জানাবো, আসুন আমরা এই দেশটা সবাই মিলে দেশটাকে গড়ি। দর্শক, আজকে আর আমাদের হাতে সময় নেই, এখানে বিদায় নিতে হচ্ছে। আগামীকাল আপনাদের সাথে দেখা হবে আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন ডিবেট প্রসঙ্গে। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।